তাদের দিকে রায় আসার প্রবল সম্ভাবনা, কারণ ছবার তার রাজ্য সরকার গুহারা হেরেছে, 3বার রিভিউ হেরেছে, 3বার আসল মামলায় হেরেছে। সুতরাং এই মামলায় রিভিউ করে হেরে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে বলার মতো জায়গায় সেরকম কিছু নেই, এবং যার জন্যই সেখানে ওনাদের মোটেই খুব সুবিধা হবে না, এইটুকু আমি বলতে পারি। কারণ আমি তো বলেই দিলাম যে এক কথায় মামলা যেটা প্রশ্ন তুলেছেন ডক্টর অভিষেক মনু সিংভি, এক কথায় শেষ হয়ে যাচ্ছে, কিন্তু টাকাটি বার করে দিতে হবে, নইলে গলায় আঙুল দিয়ে টাকাটি বার করে নেওয়ার ব্যবস্থা করব। 3টে কন্টেম রয়েছে আমাদের, এবং হাইকোর্টে সেগুলি পেন্ডিং আছে। যদিও মাননীয় বিচারপতির দ্বয় একজন সুপার অ্যানিমেটেড হয়েছেন মাইলর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত, এবং মাইলর জাস্টিস হরিশ ট্যান্ডন চিফ জাস্টিস হয়েছেন ওড়িশা হাইকোর্টে। কিন্তু তাহলেও পরবর্তী অন্যান্য প্রচুর বিচারক আছেন, এবং তারা প্রত্যেকেই রাজ্য সরকারি কার্যকলাপের উপরে খুব ভালোভাবে তীক্ষ্ণ নজর রেখেছেন। গতবারে ডিএ মামলা পিছিয়ে গিয়েছে, শুনানি হয়নি। এবারে কি হবে? 22 তারিখে ডিএ মামলার শুনানি রয়েছে। যারা ডিএ আন্দোলনকারী রয়েছেন বা আপনারা কিছু সুখবর দিতে পারবেন তাদেরকে? ডিএ আন্দোলনকারী না, মূল মামলাকারী যারা রয়েছেন তাদেরকে সুখবর জানানোর প্রথম দরকার, কারণ তারা খরচা করে খেটে মামলাটি করছেন। তা সেখানে আমি সেক্ষেত্রে বলি যে গত যে তারিখ ছিল, অর্থাৎ যে আগের তারিখ যেটা ছিল, সেখানে কিন্তু মাইলর জাস্টিস সঞ্জয় কারোল এবং মাইলর জাস্টিস মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ, বিশেষ করে সঞ্জয় কারোল মাননীয় বিচারপতি, তিনি বলেছিলেন ডক্টর অভিষেক মনু সিংভিকে সম্ভাষণ করে যে এই ব্যাপারটা আমরা যথেষ্ট ওয়াকিবহাল, সুতরাং এটা আমরা খুব ভালো করে জানি এটা কি ধরনের মামলা। তারপরে ডক্টর অভিষেক মনু সিংভি সেক্ষেত্রে সাবমিশন করেছিলেন যে এরা হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী, এরা কি করে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন, এরা কেন্দ্রীয় হারে ডিএ দাবি করেন কি করে। যদিও তার বক্তব্যকে আমি একেবারে আমার লেখার মাধ্যমে নোটস অফ সাবমিশন যেটা, তাতে একেবারে নস্যাৎ করে দিয়েছি, আমি সে প্রসঙ্গে পরে আসছি। তারপরে আমাদের মাননীয় আইনজীবী, মানে সিনিয়র আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী করুণা নন্দী বলেন যে এটা যেন হাই আপ অন দা বোর্ড থাকে, এবং সেই অনুযায়ী মোতাবেক হাই আপ অন দা বোর্ড মানে, আমি আজও সুপ্রিম কোর্টের আমার আরেকজন পরিচিত অ্যাডভোকেট তার সঙ্গে কথা বললাম, হাই আপ অন দা বোর্ড মানে 1 থেকে 10-এর মধ্যে থাকা, অর্থাৎ প্রথম দিকে থাকা। এবং জজ সাহেব দ্বয়, বিচারপতির দ্বয় যখন উঠেছিলেন তখন তারা বলেও গেছিলেন উঠবার সময় যে ইট উইল বি হাই আপ অন দা বোর্ড। পরবর্তীকালে আমরা কোর্ট অফিসারের সঙ্গে কথা বলেছি, এবং এটা হাই আপ অন দা বোর্ড থাকবে বলেই অর্ডার হয়, এবং সেই অর্ডারটি এসেও গেছে যে ইট উইল বি টেকেন আপ হাই আপ অন দা বোর্ড। হাই আপ অন দা বোর্ড কথাটার মানে হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে, মানে টপ ট্রেন প্রায়োরিটি যেটাকে বলে তার মধ্যে থাকবে। সুতরাং বুঝতেই পারছেন মামলা ধরবে, মামলার শুনানি হবে, এবং মামলা শেষও হয়ে যাবে। আর ডক্টর অভিষেক মনু সিংভির যে উত্তর ছিল যে সরকারি কর্মচারী এরা রাজ্য সরকারের, এরা কেন্দ্রীয় হারে কি করে ডিএ দাবি করেন, সেক্ষেত্রে আমাদের দুটো বক্তব্য আছে। কোনো কালেই আমরা কেন্দ্রীয় হারে ডিএ দাবি করিনি, আমরা এআইসিপিআই ধরে দেওয়ার কথা বলেছিলাম, এবং অ্যাকর্ডিং টু অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, কিন্তু তার মানেটাই হচ্ছে বকলমে ওটাকেই বলে কেন্দ্রীয় হারে ডিএ। তার কারণ এআইসিপিআই সারা ভারতে একটি প্রচলিত আছে, আর প্রত্যেকটা স্টেটের আলাদা কোনো এআইসিপিআই হয়নি। অল ইন্ডিয়া বলতে সারা ভারতবর্ষ কি বোঝে, এবং তার একটাই এআইসিপিআই। আর তৃতীয় কথা, উনি কেন্দ্রীয় হারে দিয়ে চেন্নাই এবং বঙ্গভবনের কর্মরত সমস্ত কর্মীকে দিচ্ছেন। সুতরাং আমরাও দাবি করতে পারি সেই মোতাবেক, কারণ তা না হলে আর্টিকেল 14 ভায়োলেট হয়। উনি বলেছিলেন কনস্টিটিউশনের কোন প্রভিশন অনুযায়ী চাইছে, আমরা তার উত্তরে বলেছিলাম যে এটা আর্টিকেল 14 ভায়োলেট হচ্ছে, সেই প্রভিশন অনুযায়ী উনি যেটা জানতে পারেননি বা জানলেও জানার কথা বলেননি ডক্টর অভিষেক মনু সিংভি, সেটা আমি আমার কলমে উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, আমি একটা কথা আপনার কাছে জানতে চাইবো, কেন্দ্রীয় হারে কি ডিএ সত্যি সম্ভব? কেন্দ্রীয় হারে ডিএ কেন সম্ভব নয়? সব জায়গাতেই সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারেই ডিএ পেয়ে থাকেন। কেরল,
আমি প্রথমে উদাহরণ দেবো কেরল, মোটামুটি আপ টু ডেট দিয়ে দিচ্ছে। এমনকি ত্রিপুরা, তাদের বিয়ের হারও আমাদের থেকে বেশি, যেটা সব থেকে ছোট্ট রাজ্য, খুব ছোট্ট রাজ্য। তারপরে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় হার না হলেও মোটামুটি কাছাকাছি, অর্থাৎ 2%, 3% এর বেশি শতাংশ, এর বেশি তফাৎ কিন্তু, বা 5% এর বেশি তফাৎ কিন্তু নেই। কিন্তু এখানেই একেবারে 39% বকেয়া রয়েছে। যারা ডি আন্দোলন করছে, বিগত 2-2.5 বছর ধরে ডি আন্দোলন করছে বা ডি এর জন্য দাবি জানিয়ে আসছে, মুখ্যমন্ত্রী তাদের দিকে ফিরেও তাকাননি। আজকে আমরা দেখেছি 26,000 জনের চাকরি গেল। তো এই পরিস্থিতিতে কি করে মনে হয় যে সত্যি এই শুনানিতে আপনাদের দিকেই রায়টা আসবে, বা যারা ডিএ আন্দোলন করেছেন বা যারা ডিএ আন্দোলনের জন্য মানে যারা ডি এর জন্য মামলা করেছেন তাদের দিকেই রায়টা আসবে? তাদের দিকে রায় আসার প্রবল সম্ভাবনা, কারণ 6বার তার রাজ্য সরকার গুহারা হেরেছে, 3বার রিভিউ হেরেছে, 3বার আসল মামলায় হেরেছে। সুতরাং এই মামলায় রিভিউ করে হেরে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে বলার মতো জায়গায় সেরকম কিছু নেই, এবং যার জন্যই সেখানে ওনাদের মোটেই খুব সুবিধা হবে না, এইটুকু আমি বলতে পারি। কারণ আমি তো বলেই দিলাম যে এক কথায় মামলা, যেটা প্রশ্ন তুলেছেন ডক্টর অভিষেক মনু সিংভি, এক কথায় শেষ হয়ে যাচ্ছে যে কেন্দ্রীয় হারে ডিএ নয়, এটা এলসিপিআই ধরে সমস্ত কোর্টেই বলা হয়েছিল, অর্থাৎ ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট। এবং তার থেকেও বড় কথা, ওনারা দু সেট এমপ্লয়ি যারা বঙ্গভবন এবং চেন্নাইতে পোস্টেড রয়েছে, তাদেরকে কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিচ্ছেন। তার তথ্য সমস্ত কিছু আমাদের মক্কেল দেবপ্রসাদ হালদার মহাশয় আরটিআই করে বার করে সেই সমস্ত তথ্য সুপ্রিম কোর্টে একদম লিখিত আকারে প্রকাশ করা আছে। সুতরাং পালাবার পথ নেই, যেমন পালাবার পথ ছিল না 25,753 জনের ক্ষেত্রে। এদের সমস্ত চাকরিগুলি বাতিল হয়েছে। এখন নাকি শুনছি যে এদের মধ্যে নাকি যোগ্যদের তালিকা পর্ষদ বা এসএসসি বোর্ড দিচ্ছে, কিন্তু এর ফলে কি অসুবিধে দেখা দেবে সেটা বোধহয় এদের ধারণার বাইরে। তার কারণ প্রথম প্রশ্নই সুপ্রিম কোর্টে হবে, 3 বছর 4 বছর 5 বছর যতদিন মামলা চলেছে ততদিন কি ঘুমোচ্ছিলে? এই যোগ্য অযোগ্য তালিকা কি হঠাৎ করে সুপ্রিম কোর্টের শেষ হয়ে যাওয়ার পরে মামলা হঠাৎ করে মানে তৈরি হয়ে গেল? 2 নম্বর, এর ফলে যোগ্য যারা, তাদের যদি আমি তর্কের খাতিরে ধরেও নিই, তাদের আবার রিইনস্টেটমেন্ট অর্থাৎ পুনর্বিবেচনা করে আবার তাদের বহাল করার ব্যবস্থা করা হয়, তাহলে আমি আপনাকে সাংবাদিক, আপনাকে আমি এই ব্যাপারে নিশ্চিত করতে পারি একটা মারও বাইরে পড়বে না। কারণ যারা অযোগ্য তারা যে 500 কোটি 700 কোটি টাকার মতো দেওয়া হয়েছে, আপনি খুব ভালো করে হিসেবটা বলছি, আমি 10 লাখ করে অ্যাভারেজ ধরেছি, এবং যদি 7,000-এর মতো হয় তাহলে 700 কোটি টাকা, এই এত কোটি টাকা বিভিন্নভাবে কালেকশন করা হয়েছে। সেই কালেকশনের ফলে যারা যারা সেই টাকার থেকে বেনিফিটেড হয়েছেন, এই যে যারা বঞ্চিত হলো টাকা দিয়েও, তারা কি তাদের ছেড়ে দেবে মনে করছি? আমি মনে করি কখনোই না। 3 নম্বর, যে সমস্ত অযোগ্য প্রার্থীরা বা যোগ্য প্রার্থীরা তারা বলছেন শুধু যোগ্য অযোগ্য বললেই হবে না, ওএমআর শিট প্রোডাকশন করতে হবে, যদি না পারো মিরর ইমেজ বা প্রত্যায়িত নকল বা অন্যান্য তথ্য প্রমাণ কোর্টে দাখিল করতে হবে। সুতরাং সব দিক থেকেই বিপদ। শুধু মিথ্যার উপর দাঁড়িয়ে থাকা, বেআইনি ভাবে দাঁড়িয়ে থাকা কোনো স্তম্ভ কিন্তু বেশি দিন থাকতে পারে না, ওটা কিন্তু ধূলিসাৎ হয়ে যায়। মিথ্যার বেসাতি করে, মিথ্যা কথা বলে, আসলে তো সবটাই মিথ্যা। ভুয়া পিএইচডি দিয়ে বলতে চেয়েছিলেন আমি ডক্টরেট, পরবর্তীকালে যখন এই নিয়ে জল ঘোলা হলো, ওই ডক্টরেট কথাটা আর ব্যবহৃত হয় না। তো সেই সমস্ত যে বিষয়গুলো, সেই মিথ্যা প্রথম থেকেই যার মধ্যে রয়েছে, মিথ্যা আগা পাঁচতলা যে মিথ্যা, সেই মিথ্যার বেসাতির ওপর যদি কোনো আমি মিনার বা গম্বুজ তুলতে চাই, সেই গম্বুজ কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, এটা আমার বিশ্বাস। আচ্ছা স্যার, আমি প্রশ্ন করতে চাই, 22 তারিখে যে ডিএ মামলা রয়েছে,
সেখানে যদি রাজ্য সরকার হেরে যান, কি হতে পারে, পরিস্থিতি কোন দিকে যেতে পারে? সেটা আমি বলতে পারবো না, ওটা রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু টাকাটি বার করে দিতে হবে, নইলে গলায় আঙুল দিয়ে টাকাটি বার করে নেওয়ার ব্যবস্থা করবো। 3টে কন্টেম্প রয়েছে আমাদের এবং হাইকোর্টে সেগুলি পেন্ডিং আছে। যদিও মাননীয় বিচারপতির দ্বয় একজন সুপার অ্যানিমেটেড হয়েছেন মাইলর জাস্টিস রবীন্দ্রনাথ সামন্ত এবং মাইলর জাস্টিস হরিশ ট্যান্ডন চিফ জাস্টিস হয়েছেন ওড়িশা হাইকোর্টে। কিন্তু তাহলেও পরবর্তী অন্যান্য প্রচুর বিচারক আছেন এবং তারা প্রত্যেকেই রাজ্য সরকারি কার্যকলাপের উপরে খুব ভালোভাবে তীক্ষ্ণ নজর রেখেছেন এবং সুতরাং তারা খুব ভালোভাবেই কন্টেম্পগুলিতে বিচার হবে এটা মনে করতে পারি, বলতে পারি। সুতরাং তারা কিভাবে কি টাকা জোগাড় করবেন বা রাজ্য সরকার পরবর্তীকালে কি ফিনান্সিয়াল ক্যাটাস্ট্রফি, যা ডক্টর অভিষেক মনু সিংভি সাবমিশন করেছিলেন যে এত টাকা দিতে গেলে আমাদের ফিনান্সিয়াল ক্যাটাস্ট্রফি হবে, অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরা ধ্বংস হয়ে যাব, তা সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা গলায় আঙুল দিয়ে টাকাটি বার করে নেওয়ার ব্যবস্থা করব, এইটুকু আমি এখন থেকেই বলে দিলাম। আচ্ছা স্যার, আপনি বলছেন যে রাজ্য সরকারের গলায় আঙুল দিয়ে ডিএ বার করে নেবেন, টাকাটি বার করে নেবেন। এটা তো যারা আন্দোলন করছেন বা যারা ডিএ মামলা করেছেন, যারা সরকারি চাকরিজীবী, সেটা তো 2.5 বছর ধরে শুনে আসছে। আবার যদি এই মামলা পিছিয়ে যায়? সাধারণত একটা কথা বলতে পারি, সেটা আমাদের, আমি দেখুন ধাপে ধাপে কিন্তু এগিয়েছে। সুপ্রিম কোর্টে এতদিন পর্যন্ত মামলাটি থাকতো 60-65, এবারেও মামলাটি কিন্তু, যেটা গতবারে হিয়ারিং হয়েছে, শুনানি হয়েছে, সেটা কিন্তু 7 মিনিটের জন্য শুনানি হয়েছে, হয়নি যে তা নয়, একেবারে হয়নি তা নয়। অর্থাৎ এই মামলাটি 3:30-এর পরে একটা স্পেশাল বেঞ্চ ছিলেন মাইলর জাস্টিস মনোজ মিশ্রের, সেই জন্য বেঞ্চ ভাঙতে হয়েছে, মানে উঠে যেতে হয়েছে। কিন্তু তার আগে 3:23 মামলাটি ধরা হয়েছিল শুনানির জন্য এবং 7 মিনিটের মতো শুনানি হওয়ার সময় তিনি কিন্তু বলেছেন, বিচারপতি সঞ্জয় কারোল, যে আমরা কিন্তু ওয়েল কনভার্স অফ দিস ম্যাটার, আমরা কিন্তু এই মামলাটি ভালো করে জানি। এবং তারপরে আরো একটি কথা বলেছেন যে এটা হাই আপ অন দা বোর্ড থাকবে নেক্সট দিন। অর্থাৎ এই মামলা যে সুপ্রিম কোর্ট খুব বেশি দিন শুনতে চায় আর এরকম কিন্তু মনে হচ্ছে না। দেখুন, এই 25,753 জনের যে প্যানেল, সেটা যে বাতিল হলো, এটাও কিন্তু অনেক দিন ধরে চলেছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, এবং তারপরে দেখা গেছে সঙ্গে সঙ্গে হয়েও গেছে, শেষ হয়ে গেছে। সুতরাং এটাও নিঃসন্দেহে শেষ হয়ে যাবে, এটা বেশি দিন আর চলার কথা নয়। এবার হাইয়া পন্দা বোর্ড মানে 1 থেকে 12-র মধ্যে থাকা, 10-এর মধ্যে থাকা, সেই যে মামলা 1 থেকে 10-এর টপ 10 প্রায়োরিটি, তাহলে তো এটা অবশ্যই শুনানি হওয়া, ভালোভাবে শুনানি হওয়া উচিত। এটা তো আগে ছিল না। হাইয়া পন্দা বোর্ড, করুণা নন্দী ম্যাডাম, বরিষ্ঠ আইনজীবী, তিনি তার বক্তব্য অনুযায়ী, এমনকি আপনাকে আরেকটু বলতে পারি, যখন গতবারে মামলাটা ছিল, অর্থাৎ সেদিনটা ছিল মঙ্গলবার, সেদিনটা ছিল অর্থাৎ মঙ্গলবার, সেই মঙ্গলবার দিন উনি বলেছিলেন যে তাহলে মামলাটিকে বুধবার রাখি, তাহলে মামলাটিকে শুক্রবার রাখি, এমনকি পরের মঙ্গলবারে ফিক্স করতে চেয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক, আমাদের আরেক বরিষ্ঠ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ওনার কিছু ব্যক্তিগত সমস্যার জন্য উনি 10 তারিখ অব্দি উনি বলেছিলেন ব্যস্ত, এপ্রিল মাসে। সেই জন্য মামলাটিকে প্রায় 1 মাস কাছাকাছি সময়, ওই রকম সময় ধরে ওটাকে আবার এই 22 তারিখে ফিক্স করা হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে 15 তারিখও বলা হয়েছিল, 12 তারিখও বলা হয়েছিল, এপ্রিল মাসে 15 তারিখও বলা হয়েছিল। তার মানে কি? তার মানে সুপ্রিম কোর্ট এটাকে আর্জেন্সি নিয়ে দেখছে, মানে 2 দিনের মধ্যেও ডেট ফেলেছিল। তারপরে সেটা এক বরিষ্ঠ আইনজীবী, বিশিষ্ট আইনজীবী বিকাশ বাবু, তার কিছু ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, সেই অনুযায়ী তিনি মামলাটাকে বলেছিলেন যে 10-এর পরে করতে, সেটা 15 এবং আলটিমেটলি শেষ পর্যন্ত 22-এ ফিক্স হবে। তার মানেই মামলাটি সুপ্রিম কোর্ট ওয়াকিবহাল হয়ে যথেষ্ট পরিমাণে ওটাকে শেষ করতে তৎপর হয়েছেন, এটা আমরা ধরে নিতে পারি।